অনূর্ধ্ব-19 নারী সাফের ফাইনালে কাল ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। গ্রুপ পর্বে জয়ের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে শিরোপা জিততে মরিয়া লাল সবুজরা। জানুয়ারির ফিফা উইন্ডোতে লাওস ও মঙ্গোলিয়ার সঙ্গে প্রীতি ম্যাচ খেলার সম্ভাবনা বাংলাদেশের। জাতীয় দলের জন্য নতুন হেড কোচ পাবার দ্বার প্রান্তে বাফুফে। একের পর এক ব্যর্থতায় বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা আকরাম খানের। বললেন, পারিবারিক কারণেই এমন সিদ্ধান্ত। কোয়ারেন্টাইন শেষে নিউজিল্যান্ডে আজ প্রথমবারের মতো মাঠের অনুশীলনে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। প্রথম টেস্টের আগে প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। সাফ অনূর্ধ্ব-19 নারী চ্যাম্পিয়নশিপের খবর। দেশের ফুটবলে বছরের প্রথম ট্রফি জয় থেকে আর মাত্র এক ধাপ দূরে বাংলাদেশ। অনূর্ধ্ব-19 সাফ ফাইনালে বুধবার ভারতের মুখোমুখি হচ্ছে লাল সবুজ প্রতিনিধিরা। প্রতিপক্ষ ভারত বলেই যত ভয় স্বাগতিকদের। যদিও গ্রুপ পর্বে 1-0 গোলের জয় আশা দেখাচ্ছে মারিয়া মান্ডাদের। কমলাপুর স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6টায়। বছরের শেষে এসে 2021 সালের প্রথম ট্রফি জয়ের দ্বার প্রান্তে বাংলাদেশ। সাফ অনূর্ধ্ব-19 নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে মেয়েরা। টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত থাকা স্বাগতিকদের মুখোমুখি এশিয়ান জায়ান্ট ভারত। অনুশীলনে তাই ভীষণ সিরিয়াস গোলাম রব্বানী ছোটন শিষ্যরা। বাংলাদেশের জালে এখন পর্যন্ত গোল দিতে পারেনি কোনো দল। এতেই বোঝা যায় কতটা শক্তিশালী মারিয়া মান্ডাদের মনোবল। গ্রুপ পর্বে 1-0 গোলের জয় দেখাচ্ছে আশা, যদিও প্রতিপক্ষ ভারত বলেই মনে ক্ষীণ ভয় বেঁধেছে বাসা। ইন্ডিয়া যে ফাইনালে এসে খেলতেছে এটা আমাদের কোনো ইয়া নাই। আমাদের নিজেদের খেলাটা খেলবো এবং কালকে আমরা প্রমাণ করবো। ওরাও শক্তিশালী, আমরাও শক্তিশালী। তো ফাইনালে হচ্ছে ওদের সাথে আমাদের আবার গেম পড়ছে, তো আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে খেলবো। টুর্নামেন্টের প্রথম ম্যাচে নেপালের সঙ্গে যে একাদশ খেলানো হয়েছিল তাদেরই দেখা যেতে পারে ফাইনালে। বাংলাদেশ পুরো টুর্নামেন্টে করেছে সর্বোচ্চ 19 গোল। চাপ না নিয়ে ভারতের বিপক্ষেও স্কোরিং করতে পারলে বছরের প্রথম ট্রফির স্বাদ পাবে বাংলাদেশ, বিশ্বাস টিম ম্যানেজমেন্টের। তাদের মাথায় যাতে এই জিনিসটা না আসে যে ভারতের সাথে খেলা, নার্ভাসনেসটা যাতে তাদের না থাকে সেই দিকে আমরা সজাগ দৃষ্টি রেখেছি। হোম অ্যাডভান্টেজে অতি আত্মবিশ্বাসী বাংলাদেশ। এই সুযোগটাই নিতে চায় ভারত। কেউই যে অজেয় নয়। শেষ দিন তাই ঘণ্টাখানিক বেশি অনুশীলন করলো ভারত। বাংলাদেশ কঠিন প্রতিপক্ষ, তবে আমরা লড়াই করেই খেলতে চাই। বাংলাদেশ, Nepal, making it tough in the SAF region. That's where we want this football tournament to really be recognized. বছরের শেষ ম্যাচটায় আক্ষেপ নাকি উচ্ছ্বাস, কি অপেক্ষা করছে বাংলাদেশের জন্য তা জানতে মাঠে এসে মেয়েদের উৎসাহ দেয়া চাই। দক্ষিণ এশিয়া সেরা হতে বাংলাদেশের প্রয়োজন আর মাত্র এক ম্যাচ। ফাইনালের মহারণে ভারতকে হারালেই সাফ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপ ছুঁয়ে ফেলবে মারিয়া মান্ডারা। সেজন্য এখন প্রয়োজন কেবলমাত্র আত্মবিশ্বাস। মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা। সাফ অনূর্ধ্ব-19 নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে কথা বলতে স্টুডিওতে আমাদের সঙ্গে আছেন জাতীয় নারী দলের সাবেক ফুটবলার মাহমুদা শরীফা অদিতি। আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আচ্ছা, কাল তো সাফ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ভারতের মুখোমুখি হচ্ছে। যদিও ভারত প্রতিপক্ষ, তারপরও ম্যাচটা কতটুকু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে হচ্ছে? আগের তুলনায় আমাদের বাংলাদেশ ফুটবলে অনেকটা এগিয়ে গেছে। তো সেক্ষেত্রে ডমিনেটিং করার মতো মনোবল আমাদের বাংলার মেয়েদের হয়েছে। তো বিজয়ের মাস 16 ডিসেম্বর, আরেকটা বিজয় দিয়ে ইনশাল্লাহ আমরা ট্রফিটা নিজের করে এবং দক্ষিণ এশিয়ার মধ্যে আন্ডার-19 টিমটা অনেক ভালো করবে, দৃঢ় বিশ্বাস। আর অনেক আগে এই ইন্ডিয়া, নেপাল এই টিমগুলো শুনেই আমরা আসলে ভয় পেতাম খেলবো কিভাবে না খেলবো। তবে সেই দৃষ্টিকোণ থেকে এখন বর্তমান যে আমাদের বাংলাদেশের মেয়েরা যে সুন্দর করে খেলছে, তাদের টেকনিক, ফিটনেস, ফুডিং সব কিছু পর্যাপ্ত এবং দীর্ঘ মেয়াদি তারা প্রশিক্ষণ নিচ্ছে, ভালো ভালো কোচদের কাছে তারা প্রশিক্ষণ নিচ্ছে। তো সেক্ষেত্রে একবার কিন্তু ইন্ডিয়ার সাথে মোকাবেলা হয়েছে তাদের।
তো সেখানে আত্মবিশ্বাস, তারপর আমাদের দেশীয় একটা 1-0 সাপোর্ট, সেখানে জিতেছে বাংলাদেশ। একটা দেশীয় সাপোর্ট, সব মিলে অবশ্যই আমরা ছাড়বো না আসলে। এই বিজয়ের মাসে আমরা আরেকটা বিজয় দেখতে চাই আসলে। তো এই ম্যাচে আসলে বাংলাদেশকে কত ভাগ এগিয়ে রাখবেন আপনি? বাংলাদেশের আত্মবিশ্বাস, খেলার ধরন, তারপর সবকিছু স্পিড মিলে আমি বাংলাদেশকে 80% মানে এগিয়ে রাখছি আর কি। ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা, আমরাও চাই আসলে এমন কিছুই হোক, যেহেতু বাংলাদেশের মানে নারী দল আমরা দেখেছি এর আগে ভুটানের বিপক্ষে দুর্দান্ত খেলেছে, 6 গোল করেছে এবং শ্রীলঙ্কাকে 12-0 গোলে উড়িয়ে দিয়েছে। সেখানে আফ্রিদা এবং রিপা তারা কিন্তু হ্যাটট্রিক করেছেন। আসলে এই যে আপনিও তো একসময় ফুটবল খেলেছেন, আপনার ডাবল হ্যাটট্রিক আছে লিগে, সেটা মোহামেডানের হয়ে আপনি খেলেছিলেন ফরাশগঞ্জের বিপক্ষে, যতটুকু মনে পড়ে সেই ম্যাচটি। তো এই যে আপনারা একসময় এত ভালো খেলতেন, কিংবা আপনাদের সময়কার ফুটবলটা আর এখনকার নারী ফুটবলটা আসলে পার্থক্যটা কতটুকু আপনার কাছে কি মনে হয়? আসলে ডে বাই ডে যে কিছু ডেভেলপ হবে, এখন হচ্ছে ডিজিটাল কান্ট্রি হয়ে যাচ্ছে, ওয়ার্ল্ড ওয়াইজ যে ডিজিটাল। আগে আমরা টেলিফোনে একটা ফোন আসতো, হয়তো বা গিয়ে আমরা কথা বলতাম, এখন হাতের মুঠোয় আমরা ফোনগুলো পাচ্ছি। সেক্ষেত্রে আমাদের যে সুযোগ সুবিধা ডেফিনেটলি এখন 12 বছর পরে, এক যুগ পরে, একটা জেনারেশন গ্যাপ অনুযায়ী অবশ্যই তারা অনেক ফ্যাসিলিটিস পাচ্ছে। তারা এখন 10 লাখ 20 লাখ টাকা গুনতে পাচ্ছে। স্বয়ং আমাদের প্রধানমন্ত্রী ক্রিয়াবান্ধব একজন সরকার, যে কোনো ধরনের সাপোর্ট তিনি দিয়ে যাচ্ছেন। তো অবশ্যই মেয়েরা অনেক ভালো করবে, এটা মানে বলার অপেক্ষা রাখে না আর কি। আচ্ছা, মানে যে আসলে পার্থক্যটা জানতে চেয়েছিলাম, আপনাদের যে ফ্যাসিলিটিসের কথা বলছিলেন, এখনকার যে ফ্যাসিলিটিসগুলো আছে সেটার অনুযায়ী আসলে মেয়েরা সেই ফলাফলটা মানে ধরে রাখতে পারছে কিনা, কিংবা যদি ন্যাশনাল টিমের কথা বলি সেক্ষেত্রে আসলে উন্নতির মাত্রাটা চোখে পড়ার মতো কিনা আপনার কাছে? উন্নতির মাত্রাটা বলতে আসলে যে ফ্যাসিলিটিসগুলো পাচ্ছে এটা পর্যাপ্ত পাচ্ছে তাদের, কিন্তু যে মানে আমার দৃষ্টিভঙ্গি থেকে এখন আমি অ্যাজ এ প্লেয়ার না, আমি অ্যাজ এ কোচ হিসেবে বলবো যে সারা বছর আপনি পড়ার পরে যদি একটা পরীক্ষা হলে পরীক্ষা দিতে যান, তখনকার প্রস্তুতিটা আসলে অন্যরকম হয়। তো আমাদের দেশের যে এখন আনাচে কানাচে মহিলা ফুটবলটা খেলতেছে, লিগ হচ্ছে, অনেক ফ্যাসিলিটিস পাচ্ছে। তো সবচেয়ে বেশি বড় যেটা হবে আর কি আমার কাছে মনে হচ্ছে অ্যাজ এ কোচ হিসাবে, যে তাদের কম্পিটিশনটা আরো বাড়াতে হবে। আপনার দেশের বাইরে যেতে হবে, মানে বছরে শুধু একটা, যদিও কোভিডের কারণে আমরা অনেকদিন পর আন্ডার-19টা খেলছে বা একটা গ্যাপ ছিল, তো এই ধারাবাহিকতাটা আপনাকে মানে রাখতে হবে সব সময়। দেশের মধ্যে অনেক টুর্নামেন্ট করতে হবে, ইভেন আপনার দেশের বাইরেও, হ্যাঁ, অ্যাব্রোডে আপনাদের খেলার কোয়ালিটির মানটা কিন্তু অনেক বেড়ে যাবে। একটা সারা বছর পরীক্ষার পরে একটা ম্যাচ খেলাটা কিন্তু দেখা গেছে যে 3 মাস কোচিং করে 3 মাস ট্রেনিং করার পরে আপনি যে এফোর্টটা দিবেন, আপনি 2টা ম্যাচ কিন্তু ইন্টারন্যাশনালি বা একটা কম্পিটিটিভ ম্যাচ খেললে কিন্তু আপনি দেখবেন তার দৃঢ় বিশ্বাসটা আর অনেক উন্নত হবে। তো সেখানে ভুলগুলো আসলে চোখে পড়বে। এক্স্যাক্টলি, একটা প্লেয়ার আপনি ফার্স্ট ম্যাচ কিন্তু খুব ভালো কিছু আপনি বুঝতে পারবেন না, সেকেন্ড ম্যাচ, থার্ড ম্যাচ, এই যে আজকে রিপা গত মৌসুমেও বসুন্ধরা হয়ে খেলেছে, তারপরে এইবার আরেকটা ক্লাবে খেলেছে মানিকইতে। তো এই যে কনফিডেন্সগুলো কিন্তু গ্রো হচ্ছে, ওরা লিগ পাচ্ছে, আবার সামনে যখন লিগ পাবে আবার ইন্টারন্যাশনাল ম্যাচগুলো খেলবে। তো প্রত্যেকটা প্লেয়ারকেই আপনি যদি পর্যাপ্ত ম্যাচ খেলার সুযোগ দেন, অটোমেটিকলি তারা ম্যাচুরিটিটা কিন্তু গ্রো করবে, এমনিতেই কিন্তু দেখবেন তাদের পারফরমেন্সটা আরও অনেক আপ হবে। তো সুযোগ সুবিধার ক্ষেত্রে কিন্তু এটা অনেক বড় একটা সুযোগ সুবিধা। এটা যদি অ্যারেস্ট করা যায় তাহলে প্লেয়ারদের আমি মনে করি না কোনো প্রবলেম হবে আসলে। আপনার কাছে আবারও ফিরছি, দেখছি একটি প্রতিবেদন। জানুয়ারির শেষ সপ্তাহে ফিফা উইন্ডোতে লাওস কিংবা মঙ্গোলিয়ার সঙ্গে 2টি প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। 4 দেশকে প্রস্তাব দেওয়ার পর এই 2 দেশ রাজি হয়েছে বলে সময় সংবাদকে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। এদিকে জাতীয় দলের জন্য নতুন হেড কোচ পাবার দ্বার প্রান্তে বাফুফে। জানুয়ারির প্রথম সপ্তাহে জার্মানি, ইংল্যান্ড, ফ্রান্স আর নেদারল্যান্ডসের 4 কোচের সঙ্গে আলোচনা সাপেক্ষে একজনকে করা হবে চূড়ান্ত।
আক্ষেপে মোড়ানো একটা বছর শেষ করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। নেপালে 3 জাতি টুর্নামেন্টের ফাইনালে হার, আর মালদ্বীপ ও শ্রীলঙ্কায় 2টি টুর্নামেন্টের ফাইনালে ওঠার সুযোগ থাকলেও প্রত্যাশা পূরণে ব্যর্থ হয় বাংলাদেশ। বিশ্বকাপের বছরে নতুন স্বপ্ন নিয়ে শুরু করতে চায় লাল সবুজের দল। জানুয়ারি মাসে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। 24 জানুয়ারি থেকে শুরু হচ্ছে ফিফার বছরের প্রথম উইন্ডো। নিজেদের মাঠে 2টি প্রীতি ম্যাচ খেলতে ইতোমধ্যে নেপাল, কম্বোডিয়া, মঙ্গোলিয়া আর লাওসকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। কম্বোডিয়া আর নেপাল কিছু না জানালেও লাওস ও মঙ্গোলিয়া প্রাথমিকভাবে সম্মতি দিয়েছে। সবকিছু ঠিক থাকলে জানুয়ারির শেষ সপ্তাহে এই 2 দেশ থেকে একটি দেশ আসছে বাংলাদেশে খেলতে। লাওস এবং মঙ্গোলিয়া তাদের সাথেই আসলে কমিউনিকেশন করছি। প্রাথমিকভাবে তারা খেলতে রাজি আছে, সেই বিষয়টা আসলে কনফার্ম করতে চাই, এবং তার পরবর্তীতে প্রয়োজন হলে আমাদের দল বাহিরে গিয়ে খেলবে। বাট আমাদের প্রাথমিক ইচ্ছা হচ্ছে আমাদের এই জানুয়ারি উইন্ডোর 2টো ম্যাচ যদি আমরা খেলতে পারি, আমরা অপোনেন্ট জোগাড় করতে পারি, সেটা আমরা চাচ্ছি আমাদের দেশের মাটিতে আয়োজিত হোক। এই সিরিজের আগে নতুন কোচ পাওয়া চাই। আগস্ট থেকেই যে পূর্ণকালীন কোচ শূন্য জামাল ভুঁইয়ারা। জেমিডের বিকল্প খোঁজা হচ্ছে তাই হন্যে হয়ে। আপাতত জার্মানি, নেদারল্যান্ডস, ফ্রান্স ও ইংল্যান্ড, ইউরোপের এই 4 দেশের কোচের সঙ্গে কথা এগোচ্ছে বাফুফের। এখান থেকেই নেওয়া হবে একজন। 3 থেকে 4টি সিভি নিয়ে আমাদের ন্যাশনাল টিমস কমিটি, আমাদের টেকনিক্যাল ডিপার্টমেন্ট, উই আর ওয়ার্কিং। যেহেতু আমাদের জাতীয় দলের জন্য ভালো একজন কোচ আমরা নিয়োগ দিতে চাই, সো সেই কনসিডারেশন থেকে অনেক বিষয়বস্তুগুলি আসলে যাচাই বাছাই করতে হচ্ছে, দেখতে হচ্ছে, কমিউনিকেশন করতে হচ্ছে, অনেক সময় জুম মিটিং হচ্ছে। বেতন ও অন্যান্য সুবিধাদি যাচাই করে জানুয়ারির প্রথম সপ্তাহেই চূড়ান্ত কোচ নিয়োগ দেবে বাফুফে। মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা। আমরা আবারও ফিরছি আলোচনায়। আমরা নারী ফুটবল নিয়ে কথা বলছিলাম। আপনি তো এখন কোচ হিসেবে আছেন দেশের শীর্ষ লিগ নারী ফুটবলের, যারা হচ্ছে শীর্ষস্থান অধিকার করে আছে এখন পর্যন্ত, বসুন্ধরা কিংস, তাদের কোচ হিসেবে আছেন। আপনার কাছে কি মনে হয় যে এই যে লিগগুলো, নারীদের লিগগুলো যে আয়োজন করছে, কিংবা এটার ধারাবাহিকতা বজায় রাখা কতটুকু জরুরি নারী ফুটবলের জন্য? এটা তো আসলে 100-110ও বলা যায় যে প্রতি বছর মাঝখানে কিছুদিন বন্ধ ছিল, প্রায় 6 থেকে 7 বছর। তারপর যেহেতু রেগুলার শুরু হয়েছে, তো আমি চাই যে এই লিগ যেন চলমান থাকে। আর এটা তো ওপেন লিগ, কোনো আপনার বয়স ভিত্তিক বা কোনো কিছু না, মানে যে কেউ খেলতে পারে এই লিগে। তো যেহেতু আমাদের স্টার্ট হয়েছে, বছরে একটা করে লিগ হয়, আর মেয়েদের লিগ সাধারণত 2 থেকে 3 মাসের মধ্যে শেষ হয়ে যায়। তারপরে এই 12 মাসের মধ্যে 3 মাস খেলার পর হয়তো 9 মাস তারা বসে থাকে। তো আমি চাই যে অন্তত আন্ডার-19 হোক, আন্ডার-16 হোক, এই এজ লেভেলের যদি লিগ করা যায়, তাহলে মনে হয় যে আরও আমাদের খেলোয়াড়রা আরও মানে খেলার আগ্রহটা ফিরে পাবে। আর ফুটবলটা এখন কিন্তু মেয়েরা খেলতেছে, অনেক মেয়েরাই প্রত্যেকটা গ্রামে তৃণমূল এবং একাডেমি কিছু কিছু আছে, কিন্তু ভালো ভালো কিছু ফুটবলার উঠে আসছে। বিশেষ করে উত্তরবঙ্গে আমাদের বেশ মেয়েরা ফুটবল খেলছে, রংপুরের এইদিকে, আমাদের গাইবান্ধা এইদিকে বেশ মানে মেয়ে ফুটবলার কিছু ভালো ভালো মেয়ে তৈরি হচ্ছে। তো যদি এটা মানে বছরে অন্তত একটা এজ লেভেলের যদি লিগ করা যায় আর পুরো একটা ওপেন করা যায়, তাহলে ভালো হবে। আর পাশাপাশি যদি ছেলেদের মতো যদি আমাদের মানে মহিলা লিগটা আরও জমজমাট করা যায়, যদি 2-একটা ফরেন কান্ট্রি থেকে যদি অ্যালাউ করে, আমার এটা মানে ব্যক্তিগত মতামত, তাহলে হয়তো বা আরও দর্শক অনেকে আগ্রহ হবে যে বিদেশ থেকে মেয়েরা খেলতে আসছে, কারণ আমাদের দেশ থেকেও বাইরে খেলতে গেছে। আপনারা তো জানেন। আরেকটু ইন্টারাপ্ট করে আপনাকে, সেটা হচ্ছে এই যে দেখলাম যে আপনার নারীদের লিগগুলো যে হচ্ছে, সেখানে কিন্তু বসুন্ধরা কিংসের মতো আরও 2-একটা ক্লাব আছে যারা অনেক ভালো ভালো প্লেয়ারদেরকে কিনে নিয়েছে, নারীদের নারী ফুটবলারদের কিনে নিয়েছে। কিন্তু ছোট দলগুলোর কিন্তু অবস্থা খুব একটা ভালো নয়, ছোট ক্লাবগুলোর অবস্থা কিন্তু ওভাবে কম্পিটিটিভ করতে পারছে না তারা বসুন্ধরা কিংসের মতো দলগুলোর বিপক্ষে। এতে আসলে খুব একটা লাভ হচ্ছে কিনা আপনার কাছে কি মনে হয়? আসলে বিষয়টা হচ্ছে যে মার্কেটে যদি কোনো কিছু চাহিদা থাকে, যে জিনিসটা আমি প্রয়োজন, যেটা আমার প্রয়োজন আমি এটা নিব, তো আমি যদি 10 টাকা দিয়ে নেই, আপনি হয়তো প্রয়োজনের ক্ষেত্রে আপনি 12 টাকা বা 15 টাকা ইনভেস্ট করবেন ওখানে। তো প্লেয়ারদের ক্ষেত্রে কিন্তু সেম কাহিনী। আপনার বসুন্ধরা কিংস পর্যাপ্ত সুযোগ সুবিধা দিচ্ছে, আমার চোখে দেখা। আমি মনে করব যে ওয়ার্ল্ডের কি অবস্থা জানি না, কিন্তু বাংলাদেশের মানে সর্বসেরাটা
মেয়েরা এবং ছেলেরা তাদের পেশাদারিত্ব এটা বলার অপেক্ষায় রাখে না, তার ফলাফল ট্রফিগুলো কিন্তু নিজের ঘরে তারা নিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে এই বিষয়টা হচ্ছে যে আপনার যে দল যে গড়ছে না, যে দুই একটা দল বেশি ভালো গড়ছে আরগুলো গড়ছে না। এখন মোহামেডান স্পোর্টিং ক্লাব একটা ঐতিহ্যবাহী ক্লাব, আবাহনী লিমিটেড একটা ঐতিহ্যবাহী। তো আমাদের হাতে গোনা যদি পেশাদারিত্ব আপনার 12 থেকে 13টা টিম খেলছে বিপিএল লিগ আর কি, সর্বোচ্চ লিগ, সেখান থেকে 6টা টিম যদি মেয়েদের কম্পিটিশনের টিম করা হয়, তো যেখানে মেয়েরা আমার এখন ধরেন 5 লাখ পাচ্ছে, 6 লাখ পাচ্ছে, 4 লাখ পাচ্ছে, হোয়াটএভার আপনার সিরিয়াল অনুযায়ী তাদের গ্রেড অনুযায়ী তারা পাচ্ছে। এখন যদি আমি মনে করি যে না, আজকে আন্ডার 19-এর মারিয়া মান্ডাকে আমার টিমে আমি রাখবই, তাহলে নেন না আপনি, আপনার মারিয়া মান্ডাকে আপনি দাম দেন 10 লাখ, আমি 15 লাখ দিয়ে নিব। এই যে মনে করেন যে 6টা ক্লাব যদি মনে করে যে তারা আমরা দল গঠন করবই, সেক্ষেত্রে কিন্তু প্লেয়াররা লাভবান হবে। এখন আমি মনে করলাম বসুন্ধরা সব নিয়ে গেল, আপনিও নিয়ে যান। বসুন্ধরা তো ধরে নিয়ে আসে নাই, পয়সা দিয়ে নিয়ে আসছে, আপনিও সেরকম ফ্যাসিলিটিস দিয়ে নিয়ে যান, যাবে না কেন? অবশ্যই যাবে। সে মানসিকতাটা গ্রো করতে হবে। যখন এই পেশাদারিত্ব আমাদের অন্তত 5 থেকে 6টা ক্লাব যদি এই ধরনের মেন্টালিটি নিয়ে নামে যে না আমরাও চ্যাম্পিয়ন, এক্স্যাক্টলি, তখন এখন দেখেন সাইফ খেলতেছে, আবাহনী আপনার চিটাগং আবাহনী খেলতেছে, তারপরে মোহামেডান খেলতেছে, অনেকগুলো টিম কিন্তু আসছে এখন। এরকম যদি 5 থেকে 7টা টিম অ্যাটলিস্ট যদি মানে 6টা টিমও যদি মানে মেয়েদের ক্ষেত্রে এরকম আগ্রহ প্রকাশ করে বা ফ্র্যাঞ্চাইজি লিগগুলো যদি স্টার্ট করে, মেয়েরা অনেক লাভবান হবে। পাশাপাশি দেশের নারী ফুটবলও আরো উন্নতি, এক্স্যাক্টলি। পাশাপাশি আমাদের যারা কিছু মেয়ে এ লাইসেন্স করেছি 4 থেকে 5-6 জন আর কি, তারাও কিন্তু ভালো ভালো ক্লাবে আমরা সুযোগ পাবো যদি তারা করে আর কি। আশা করছি এমন কিছু হবে। এবং পাশাপাশি কালকের ম্যাচটা যেটা বলছিলাম, ভারতের বিপক্ষে বাংলাদেশ আন্ডার 19 টিম ভালো করবে এবং চ্যাম্পিয়ন ট্রফি নিয়েই তারা আসলে মাঠ ছাড়বে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমরা এতক্ষণ অনূর্ধ্ব 19 নারী সাফ চ্যাম্পিয়নশিপ নিয়ে কথা বলছিলাম সাবেক জাতীয় দলের সাবেক ফুটবলার মাহমুদা শরীফা অদিতির সঙ্গে। পারিবারিক কারণ দেখিয়ে বিসিবির ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চান আকরাম খান। স্ত্রীর স্ট্যাটাসের একদিন পর এবার নিজেই সংবাদ মাধ্যমে এসে একথা জানালেন তিনি। তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের সম্মতির অপেক্ষায় আছেন আকরাম। বুধবার বিসিবিতে পরিচালক সভার পর আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। দেশের ক্রিকেটই যেন নড়ে চড়ে বসে। ক্রিকেটার আকরাম খান নন, বোমা ফাটান তার সহধর্মিনী সাবিনা আকরাম। হঠাৎই সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিলেন বিসিবির ক্রিকেট অপারেশনসে থাকছেন না তার স্বামী। এরপর থেকেই শুরু হয় নানা গল্প। কেন যাচ্ছেন, কে আসছেন ক্রিকেট অপারেশনসের এই পদে। মঙ্গলবার সকাল থেকে তাই আকরাম খানের অফিস আর বাসার সামনে সাংবাদিকরা হুমড়ি খেয়ে পড়েন। শেষ পর্যন্ত সন্ধ্যায় মুখ খুললেন আকরাম খান নিজেই। স্ত্রীসহ নেমে আসেন বাসার নিচে, সবাইকে জানান তার সিদ্ধান্তের কথা। আমরা পারিবারিকভাবে একটা সিদ্ধান্ত নিয়েছি আমার ব্যাপারে, যে অনেক বছর আপনার এখানে ছিলাম, যেহেতু আপনারা জানেন এটা আসলে মানে একটা স্ট্রেংথের দরকার, মেন্টালি বলেন ফিজিক্যালি বলেন, তো সব কিছু মিলে একটু ব্রেক। 8 বছরের দায়িত্বকালে আগেও একবার সরে গিয়েছিলেন আকরাম, তবে বিসিবি বস নাজমুল হাসান পাপনের কথায় ফিরে আসেন। তাই এবারের সিদ্ধান্তটা পাকাপোক্ত হবে কিনা সেটার উত্তরের ভারও দিয়ে রাখলেন বিসিবি বসকেই। এটা আমরা আমাদের মাননীয় বোর্ড প্রেসিডেন্ট, আমার যে গার্জিয়ান, যেটা গত 8 বছর মনে করেন যার থেকে আমি সবচেয়ে বেশি হেল্প পেয়েছি এই কাজের জন্য, যতগুলাই খারাপ ভালো সময় গিয়েছে সবসময় উনি আমার সাথে ছিলেন। তো ওনার সাথে আমি আলাপ করে আপনাদেরকে আমার ডিসিশনটা আমি জানিয়ে দেব। এদিকে ক্রিকেট অপারেশনসের নতুন চেয়ারম্যান কে হতে পারেন সেটা নিয়েও গুঞ্জন শুরু হয়ে গেছে। নাম শোনা যাচ্ছে 3 বিসিবি পরিচালকের। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের আসন্ন টেস্ট সিরিজ সম্প্রচারের জন্য এখনও দেশের কোনো টিভি চ্যানেল আগ্রহ দেখায়নি। তাই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলা আদৌ দেখা যাবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। বাংলাদেশের দর্শকরা খেলা দেখতে না পারলেও ভারতে ঠিকই দেখা যাবে 2 ম্যাচের টেস্ট সিরিজ। ভিডিও স্ট্রিমিং সাইট অ্যামাজন প্রাইম তাদের সাবস্ক্রাইবারদের জন্য এবার সম্প্রচার করবে ক্রিকেট ম্যাচও।
বিশ্বকাপের আগে বাংলাদেশে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলতে এসেছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। মূল দলের অধিকাংশ ক্রিকেটার ছাড়াই সেই সিরিজের স্কোয়াড পাঠায় ক্রিকেট অস্ট্রেলিয়া। সংক্ষিপ্ত ফরম্যাটে অজিদের ফর্মও সে সময় ভালো যাচ্ছিল না। সব মিলিয়ে অস্ট্রেলিয়ার কোনো টিভি চ্যানেল কিংবা অনলাইন প্ল্যাটফর্ম আগ্রহ দেখায়নি ম্যাচগুলো সম্প্রচারে। ইনজুরির জন্য সিরিজে কোনো ম্যাচ না খেলেই ফিরে যেতে হয়েছিল অ্যারন ফিঞ্চকে। দেশে ফিরে ম্যাচ দেখতে না পেরে এমন টুইটও করেন ফিঞ্চ। প্রায় ৩০ বছরে প্রথমবারের মতো এমন ঘটনার সাক্ষী হয় অস্ট্রেলিয়ার ক্রিকেট। তাদের জাতীয় ক্রিকেট দল দেশের বাইরে দ্বিপাক্ষিক কোনো সিরিজ খেলছে, অথচ তা সম্প্রচার হচ্ছে না টিভি বা রেডিওতে। সে সময় সমালোচিত হয় অস্ট্রেলিয়া দলের দেশের বাইরের খেলা সম্প্রচার সত্ত্ব থাকা ফক্সটেলকে নিয়েও। এবার সেই ঘটনার সম্মুখীন বাংলাদেশের ক্রিকেটও। কোয়ারেন্টাইন জটিলতায় শঙ্কা ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ নিয়ে, তবে সব সংশয় কাটিয়ে মাঠে ফিরেছে টাইগাররা। প্রথম টেস্ট শুরু হবে 1 জানুয়ারি, কিন্তু দেশের দর্শকরা খেলা দেখতে পারবে কিনা তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েই গেছে। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের কাছ থেকে এই সিরিজের স্বত্ব কিনেছে টোটাল স্পোর্টস ম্যানেজমেন্ট, কিন্তু এখনও দেশের কোনো প্রতিষ্ঠান টেস্ট ম্যাচ দুটি সম্প্রচারে আগ্রহ দেখায়নি। তাই বড় লোকসানের মুখে প্রতিষ্ঠানটি পড়তে যাচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশে খেলা দেখা না গেলেও ভারতে ঠিকই দেখা যাবে বাংলাদেশ নিউজিল্যান্ড টেস্ট সিরিজ। জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং সাইট অ্যামাজন প্রাইম ভিডিও ক্রিকেট খেলার স্ট্রিমিং সার্ভিস শুরু করছে, যার সূচনা হবে এই সিরিজ দিয়ে। সম্প্রতি বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। মাঠের হতশ্রী পারফরমেন্সে আগ্রহ হারাচ্ছে দর্শকরাও, তাই সুদিন ফেরাতে দায়িত্বটা নিতে হবে ক্রিকেটারদেরই। অনূর্ধ্ব-19 এশিয়া কাপ এবং বিশ্বকাপ খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ যুব ক্রিকেট দল। এশিয়া কাপের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিশ্বকাপ শিরোপা ধরে রাখার লক্ষ্য যুবাদের, এমনটা জানিয়েছেন ব্যাটসম্যান প্রান্তিক নওরোজ নাবিল। ভারসাম্যপূর্ণ দল নিয়ে এশিয়া কাপ জয়ের আক্ষেপও ঘুচাতে চান আরেক ব্যাটার ইফতেখার হোসাইন ইফতি। আরও একটা স্বপ্নযাত্রা। বাংলাদেশ অনূর্ধ্ব-19 ক্রিকেট দলের এবারের উদ্দেশ্য সংযুক্ত আরব আমিরাত। বিশ্ব চ্যাম্পিয়নের তকমাটা এখনও তরতাজা। দরজায় কড়া নাড়ছে আরও একটি বিশ্বকাপ, তার আগে মিশন অনূর্ধ্ব এশিয়া কাপ। দেশের মাটিতে সংক্ষিপ্ত ক্যাম্প, তার আগে ভারতে ত্রিদলীয় এবং আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয়। আত্মবিশ্বাসী যুবারা দুবাইতে হবে অনূর্ধ্ব-19 এশিয়া কাপ, তার আগে দেশ ছেড়েছে বাংলাদেশ। সাম্প্রতিক পারফরমেন্সে আশাবাদী যুবারা এশিয়া কাপের আক্ষেপ ঘুচিয়ে নিতে চান। আমাদের টিম অনেক ব্যালেন্স টিম, ইনশাল্লাহ আশা করি এবার আমরা চ্যাম্পিয়ন হব। আগেরবার কখনোই চ্যাম্পিয়ন হতে পারি নাই, কিন্তু এবার ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হয়ে দেশের জন্য কিছু নিয়ে আসবো। আর আমাদের টিমটা অনেক ব্যালেন্স আছে, সবার অনেক বিশ্বাস আছে। ওয়ার্ল্ড কাপের মতো একটা মেজর টুর্নামেন্টে যাওয়ার আগে ডেফিনেটলি এশিয়া কাপের মতো একটা টুর্নামেন্ট অনেক হেল্প হিসেবে কাজ করবে আমাদের। অ্যান্ড এখানে ভালো ভালো টিমের সাথে খেলার এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারবো আমরা, এবং এই জিনিসটা কাজে লাগিয়ে ইনশাল্লাহ আমরা ওয়ার্ল্ড কাপে সেটা ফুল ইউজ করার ট্রাই করবো। দুবাইয়ের পাট চুকিয়ে বাংলাদেশের গন্তব্য ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ান দ্বীপে লড়াই হবে বিশ্বকাপ ট্রফি ধরে রাখার, তাই এশিয়া কাপটা বেশ গুরুত্বের সাথে নিয়েছে যুবারা। আমরা টেকনিক্যালি অনেক উন্নতি করেছি, ইনশাল্লাহ এশিয়া কাপ আর ওয়ার্ল্ড কাপে আমরা ওগুলো প্রতিফলন দেখাতে পারবো। তো 1-1.5 বছর ধরে আমরা যে আন্ডার-19 সাথে ট্রেনিং করছি, আমাদের প্রিপারেশন অনেক ভালো হয়েছে। আর কোভিড প্যান্ডামিকের জন্য এই আগের ব্যাচের সাথে এই কম্প্যারিজন করার কোনো হয় না, কারণ দুইটা টিমের সিচুয়েশন দুই রকম, এবং কম্পারেবলি ওয়ার্ল্ড ক্রিকেটের বাকি যে টিমগুলো আছে তারা যেরকম প্রিপারেশন নিয়েছে তার তুলনায় আমাদের থেকে বিসিবির থেকে আমরা অনেক ভালোভাবে প্রিপারেশন নেওয়ার সুযোগ পেয়েছি। অ্যান্ড এই বেনিফিটটা অ্যাডভান্টেজটা কাজে লাগিয়ে আমরা ওয়ার্ল্ড কাপে সেটার ফুল ইউটিলাইজ করার ট্রাই করবো ইনশাল্লাহ। সংযুক্ত আরব আমিরাতে একদিনের কোয়ারেন্টিন করবে রাকিবুল সাকিবরা। এরপর সেখানে অনুশীলনের সুযোগ পাবেন তারা। 24 এবং 25 ডিসেম্বর এশিয়া কাপের গ্রুপ পর্বে নেপাল কুয়েতের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। 28 ডিসেম্বর শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে নাবিদ নওয়াজের দল। আসরের ফাইনাল হবে 31 ডিসেম্বর। তারেক হোসেন শিমুল, সময় সংবাদ, ঢাকা। দেশের ক্রিকেটের জনপ্রিয় পঞ্চপাণ্ডব তত্ত্ব মানেন না সাকিব আল হাসান। মাশরাফি তামিমদের চেয়ে নিজেকে এগিয়ে রাখেন অনেকটাই। একটি অনলাইন পোর্টালকে দেয়া সাক্ষাৎকারে বিস্ফোরক সব মন্তব্য করেছেন সাকিব। সিনিয়র ক্রিকেটারদের অন্তর্কোন্দলের বিষয়েও কোনো রাগঢাক রাখেননি। সার্বিকভাবে দেশের ক্রিকেটের মান নিয়েও প্রশ্ন তোলেন সাকিব। দেশের অলরাউন্ডার আরও বলেন, তার দৃষ্টিতে জাতীয় দলের সেরা কোচ ছিলেন স্টিভ রোডস।
আবারও বোমা ফাটিয়েছেন সাকিব আল হাসান। দেশের ক্রিকেট বিষয়ক এক অনলাইন পোর্টালে দেয়া সাকিবের সাক্ষাৎকার জন্ম দিয়েছে নতুন বিতর্কের। সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে পঞ্চপাণ্ডব নিয়ে তার মন্তব্যে। জাতীয় দলের সমসাময়িক সিনিয়র ক্রিকেটারদের নিজের কাতারেই রাখতে নারাজ সাকিব, এমনকি দেশের ক্রিকেটের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকেও নয়। বাংলাদেশের ক্রিকেট নতুন রং পেয়েছিল তাদের ছোঁয়ায়। যে কোনো প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে পারে দলটা, সমর্থকদের মনে এ বিশ্বাস তৈরি হয়েছিল তাদের মাধ্যমে। মাঠে 5 জনের রসায়নে ক্রিকেট নিয়ে নতুন দিনের স্বপ্ন দেখতে থাকে গোটা দেশ। একসঙ্গে তাদের ডাকা হয় পঞ্চপাণ্ডব বা ফ্যান্টাস্টিক 5। মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক ও মাহমুদুল্লাহ, এই 5 জন টাইগার ক্রিকেটের একটা প্রজন্মেরই প্রতিনিধি। লাল সবুজ জার্সিতে 3 ফরম্যাট মিলে একসঙ্গে 111 ম্যাচ খেলেছেন তারা, যার 50% ম্যাচই জিতেছে বাংলাদেশ। মাঠে যাদের ঐক্য জুনিয়রদের জন্য অনুকরণীয়, মাঠের বাইরে তাদের মাঝে এত দ্বন্দ্ব। এতদিন ছিল গুঞ্জন, এখন যা প্রকাশ্যে। সবশেষ সাক্ষাৎকারে কোনো লুকোচুরি রাখেননি সাকিব। একসময়ের বন্ধু তামিমের সঙ্গে দূরত্বের কথা স্বীকার করেছেন অকপটে। কোচ ইস্যুতেও পরিষ্কার মতামত দিয়েছেন। সিনিয়র ক্রিকেটারদের অনেকে চান্ডিকা হাথুরুসিংহেকে সেরা বললেও দেশসেরা অলরাউন্ডারের দৃষ্টিতে সেরা স্টিভ রোডস। তার অধীনেই তো 2019 ওয়ানডে বিশ্বকাপে 606 রান ও 11 উইকেটের ওই ঐতিহাসিক পারফরম্যান্স উপহার দিয়েছিলেন মিস্টার 75। তবে দলের বাজে পারফরম্যান্সের জেরে বিশ্বকাপের পর চাকরি হারিয়েছিলেন ইংলিশ কোচ, যদিও শীর্ষের মনে জায়গাটা ধরে রেখেছেন রোডস। আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাশার জায়গাটা অবশ্য ধরে রাখতে ব্যর্থ বাংলাদেশ দল। ক্যারিয়ারে বিভিন্ন ফরম্যাটে লম্বা সময় আইসিসি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখলে রাখা সাকিবের যা নিয়ে আক্ষেপের শেষ নেই। তার ভাষায় 15 বছর আগেও ওয়ানডেতে যে 240 বা 50 রান করত দল, এখনও এর বেশি করতে পারে না। সতীর্থদের পাশাপাশি দেশের পুরো ক্রিকেট সিস্টেম নিয়েই করেছেন সমালোচনা। দেশে এমন বিস্ফোরণ ঘটিয়েই যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে ফিরছেন ছুটিতে থাকা সাকিব আল হাসান। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। বয়সটা 30 পার হয়ে গেলেও এখনও জাতীয় দলে অভিষেকের স্বপ্ন দেখেন ব্যাটসম্যান মিজানুর রহমান। নিয়তি ছেড়ে দিয়েছেন নির্বাচকদের হাতে। সেখানে অনুপ্রেরণা হিসেবে নিয়েছেন পেসার কামরুল ইসলাম রাব্বিকে। টাইগারদের ওপেনিং সমস্যার দারুণ একটা সমাধানও হতে পারেন তিনি। বললেন, সর্বোচ্চ রান সংগ্রাহক হতে চান চলতি বিসিএলে। মিজানুর রহমান বাংলার ক্রিকেটের যেন এক দুর্ভাগা নাম। বছরের পর গেছে বছর, ব্যাটে বইয়েছেন রানের ফোয়ারা, কিন্তু তাতে মন গলেনি নির্বাচকদের। কোনো ফরম্যাটেই কখনোই বিবেচিত হননি জাতীয় দলের জন্য। তবে কোভিডকালে প্রেক্ষাপট পাল্টে যায় সবশেষ ডিপিএলে। আসরের সর্বোচ্চ 418 রানের সঙ্গে 1 শতক। আবার বিসিএলে সেন্ট্রাল জোনের হয়ে নর্থ জোনের বিপক্ষে করেছেন 162 রান। সাদা কিংবা লাল, ঘরোয়া ক্রিকেট মানেই যেন মিজানের ব্যাট হাসবেই। তবু আত্মতৃপ্তিতে ভুগছেন না এই ব্যাটার। নির্দিষ্ট কোনো ফর্মে টার্গেট নাই। আমি টি20 খেলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, বাট রেড বলটাও চেষ্টা করি যখন 4 ডে ওইভাবে চেষ্টা করি যে নিজেকে প্রিপেয়ার করার। তো আমি চেষ্টা করি যে স্বপ্ন তো থাকে সবাই জাতীয় টিমে খেলা, আমারও স্বপ্ন আছে। তো চেষ্টা করি যে ভালো খেলবো এবং যে টুর্নামেন্ট যেভাবে স্টার্ট করছি এভাবে যেন শেষ করতে পারি। প্রথম শ্রেণীর ক্রিকেটে 11 বছরের ক্যারিয়ারের প্রায় পুরোটা সময় খেলেছেন ওপেনার হিসেবে। এই স্লটে টাইগারদের টানা ব্যর্থতার সমাধান হতে পারেন এই ডানহাতি। রাব্বি এনসিএলে ভালো খেলছে, সে অস্ট্রেলিয়ামে কামব্যাক করছে, তো এই জন্যে ভালো খেলার কোনো বিকল্প নাই। আমি তো ছোটবেলা থেকে ওপেন করে আসছি, ওইখানেই স্বাচ্ছন্দ্য বোধ করি যে ওপেন খেলা। তবে সেখানেও আছে আক্ষেপ, কারণ বয়স পার হয়েছে 30। অন্য দেশে যেখানে এই বয়সে হয় অভিষেক, বাংলাদেশে সেখানে ফেলে বাতিলের খাতায়। তবুও একটা সুযোগের অপেক্ষায় মিজানুর। বয়স আসলে এখন আমার মনে হয় যে ফ্যাক্টর, পারফরমেন্স করলে আপনি ডাক পাবেন, এটাই স্বাভাবিক। যে টুর্নামেন্টটা আসে সেই টুর্নামেন্টে চিন্তা করি যে কতখানি ভালো করা যায়। আমার হাতে তো আসলে সিলেকশন নাই, আমার হাতে আছে ভালো খেলা, সেই চেষ্টাটাই করি সবসময়। সেই সঙ্গে চলতি বিসিএলে সর্বোচ্চ রান সংগ্রহ হওয়ার লক্ষ্য পদ্মাপাড়ের এই ক্রিকেটারের। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। 2022 সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনে পুরোপুরি প্রস্তুত কাতার। 8টি স্টেডিয়ামের মধ্যে 7টি স্টেডিয়াম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বিশ্বকাপের জন্য তৈরি করা নান্দনিক এসব স্টেডিয়ামগুলোর মধ্যে অন্যতম ভেন্যু আল ওয়াকরা আল জোনফ স্টেডিয়াম। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ছবি নিয়ে রিপোর্ট।
2022 সালের কাতার ফুটবল বিশ্বকাপের জন্য তৈরি করা 8টি স্টেডিয়ামের মধ্যে 7টি স্টেডিয়াম আনুষ্ঠানিকভাবে ইতোমধ্যে উদ্বোধন করা হয়েছে। সবগুলো স্টেডিয়ামের ডিজাইনে রয়েছে আরব অঞ্চলের ইতিহাস ও ঐতিহ্যের সংস্কৃতির ছোঁয়া। উদ্বোধনকৃত 2022 ফুটবল বিশ্বকাপের অন্যতম ভেন্যু আল ওয়াকরা আল জোনব স্টেডিয়ামটিরও নির্মাণে রয়েছে আরব অঞ্চলের ঐতিহ্যের সংস্কৃতির ছোঁয়া। ঝিনুকের আদলে নির্মাণ করা হয়েছে আল জোনব স্টেডিয়ামটি দেখতে এসে এর সৌন্দর্য দেখে উচ্ছ্বসিত ফুটবল প্রেমী প্রবাসীরা। খুবই দৃষ্টিনন্দন, একটা নিপুণ হাতের তৈরি করা মনে হয় এই স্টেডিয়ামটা করা হয়েছে। আমি এছাড়াও আরও 5-7টা আমি স্টেডিয়াম ঘুরেছি, যেগুলা ওয়ার্ল্ড কাপকে সামনে রেখে যে স্টেডিয়ামের কার্যকারিতা ওনারা যে কর্মকাণ্ডগুলো করতেছে খুবই দৃষ্টিনন্দন। বিশ্বকাপ এমনি টেলিভিশন বা স্ক্রিনের মধ্যে দেখতে পেরেছি, এখন আমরা আশা করতেছি স্টেডিয়ামে বসে আমরা ইনশাআল্লাহ বিশ্বকাপ দেখব। 2022 সালের কাতার ফুটবল বিশ্বকাপের জন্য নির্মিত সবগুলো স্টেডিয়াম দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলীতে তৈরি করা হয়েছে। ডিজাইনে রয়েছে আধুনিকতার ছোঁয়া। স্টেডিয়ামগুলোর মধ্যে শুধুমাত্র বিশ্বকাপের ফাইনাল ম্যাচের ভেন্যু লুসাইল সিটি স্টেডিয়াম উদ্বোধনের অপেক্ষায়। সময় সংবাদ, দোহা, কাতার। আবারও স্বাগত খেলার সময়। 23 ডিসেম্বর শুরু হচ্ছে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা এশিয়ান সেন্ট্রাল জোন ভলিবল চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টে পুরুষ বিভাগে 5টি ও নারী বিভাগে অংশ নেবে 6টি দল। 2015 সালে প্রথমবারের মতো ভলিবলের আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করে বাংলাদেশ। পরের বছর ছেলেদের ইভেন্টে চ্যাম্পিয়ন হয় লাল সবুজরা। 2019 সালে মেয়েদের ইভেন্টে অনুষ্ঠিত হয়েছিল ঢাকায়। এবার পুরুষ বিভাগে উজবেকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও স্বাগতিক বাংলাদেশ অংশ নেবে। আর নারীদের বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবে কিরগিজস্তান, উজবেকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও বাংলাদেশ। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। তাদের সিকিউরিটি আমাদেরকে দেখতে হচ্ছে। কোভিড টেস্টের জন্য তাদের প্রত্যেকটি হোটেলে তাদেরকে আমরা মাস্ক এবং অন্যান্য সুরক্ষা যেটা আছে ওটা আমরা দিচ্ছি। এখন পর্যন্ত তারা মাঠ ভিজিট করেছেন এবং তারা সবাই বলছেন যে কোভিডের জন্য যেন আমাদের বসার জায়গাগুলোকে যেন একটু গ্যাপ করা লাগে। গত 2 বছর কিন্তু আমরা কোনো ইন্টারন্যাশনাল গেম আমরা খেলতে পারি নাই। আমরা খেলার চেষ্টা করছি এবং আমরা আশা করি যে এটির মাধ্যমে আমরা ভলিবলকে আবারও ফিরিয়ে নিয়ে আসতে পারবো। ক্রিকেট থেকে অবসর নিয়ে এবার কোচের দায়িত্ব নিয়েছেন রায়ান টেন ডাসকাটে। কাউন্টি দল কেন্টের ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হচ্ছেন ডাসকাটে। জানুয়ারির 1 তারিখ থেকে দলটির কোচ হিসেবে দেখা যাবে তাকে। নেদারল্যান্ডসের সাবেক ক্রিকেটার রায়ান টেন ডাসকাটে ক্রিকেটার হিসেবে কাটিয়েছেন দীর্ঘ সময়। এবার তার নতুন অভিজ্ঞতা অর্জনের যাত্রা শুরু কোচ হিসেবে। 2003 সাল থেকে এসেক্সের জার্সি গায়ে অভিষেক হওয়া থেকে শুরু করে দীর্ঘ 2 দশক একই কাউন্টির হয়ে খেলেছেন রায়ান। কাউন্টি দলের হয়ে 17,000-এর বেশি রান এবং 350টি উইকেটও নিয়েছেন তিনি। জাতীয় দলের হয়ে বেশ কিছু রেকর্ডও গড়েছেন। তবে এত অর্জনের পর ডাসকাটে এবার পেতে চান নতুন অভিজ্ঞতা। 41 বছর বয়সী এই অলরাউন্ডার গেল অক্টোবরে নেদারল্যান্ডসে T20 বিশ্বকাপ খেলার মধ্য দিয়ে অবসরে যান। কেন্ট স্কোয়াড এবং ম্যাট ওয়াকারের সাথে কাজ করার সুযোগ পেয়ে তিনি বেশ খুশি। 2022-এর 1 জানুয়ারিতে তিনি কোচ হিসেবে যুক্ত হচ্ছেন কেন্টের ব্যাটিং কোচ হিসেবে। ইনজুরির কারণে ভারতের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলার এনরিক নরকিয়া। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট টুইটারে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সাদা পোশাকে সাম্প্রতিক সময়টা দুর্দান্ত পার করছিলেন এনরিকে নরকিয়া। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2 ম্যাচে 8 উইকেট নিয়েছিলেন তিনি। কাগিসোর বাধার পর নরকিয়ার ইনজুরি প্রোটিয়াদের জন্য নিঃসন্দেহে বড় ধাক্কা। এদিকে তার বদলি হিসেবে এখনও কাউকে দলে অন্তর্ভুক্ত করা হয়নি। শোনা যাচ্ছে নরকিয়ার অনুপস্থিতিতে দলের সুযোগ পেতে পারেন ফাস্ট বোলার ডুয়েন অলিভার। দক্ষিণ আফ্রিকার হয়ে সাদা পোশাকে 10 ম্যাচ খেলেছেন অলিভার। স্বাগত খেলার সময়। মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে সারা দেশব্যাপী সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়েছে। তারই ধারাবাহিকতায় গাইবান্ধা হয়ে গেল অ্যাক্রোবেটিক শো। অ্যাক্রোবেটিক শিল্পীদের দাবি সরকারি পৃষ্ঠপোষকতা পেলে আরও এগিয়ে যাবে দেশের এই সংস্কৃতি। গাইবান্ধা থেকে আতাউল হক সাগরের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। সাংস্কৃতিক উৎসবের অংশ হিসেবে গাইবান্ধায় চলছে অ্যাক্রোবেটিক শিল্পীদের চোখ ধাঁধানো পারফরমেন্স। তাদের শারীরিক কসরত ও ক্রীড়া নৈপুণ্য হৃদয় ছুঁয়েছে উপস্থিত হওয়া শত শত দর্শকের।
দীর্ঘদিন করোনার কারণে ঘরবন্দি হয়ে থাকার পর এমন আয়োজন দেখে মুগ্ধ সবাই। তাই সবার দাবি নিয়মিত করা হোক এমন আয়োজন। মাঝে মাঝে এরকম আরো কিছু জায়গা বা থানা পর্যায়ে এরকম হলে আরো বেশ ভালো লাগবে আর কি। ভালোই লাগলো, গাইবান্ধা এই ধরনের একটা উদ্যোগ নিচ্ছে, আমি খুবই খুশি এবং আনন্দিত। আমি অনেক দিন আগে অনেক ছোটবেলায় একবার দেখেছিলাম। বছরে একবার হলো শীতের টাইমে এইরকম প্রোগ্রাম হওয়া দরকার। ঐতিহ্য ও সংস্কৃতি বাঁচিয়ে রাখার পাশাপাশি যুব সমাজের উন্নয়নে এমন অ্যাক্রোবেটিক শো রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে দেশের সব প্রান্তে এমন শো প্রদর্শনের মাধ্যমে আরও এগিয়ে যাওয়া সম্ভব বলে জানান খেলোয়াড়রা। এই শিল্পটা এমন একটা ভালো একটা শিল্প যেটা পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো একটা শিল্প। আমরা যখন স্টেজে উঠি আমার অনেক ভালো লাগে। বাংলাদেশের এই আনাচে কানাচে অ্যাক্রোবেটিক্স যদি ছড়িয়ে যায় আবার শিল্পীরাও বেঁচে থাকবে। রেডি সেলে মাল বিক্রি করি, বিকালে সকালে প্র্যাকটিস করি। আমার অত্যন্ত পরিশ্রম হয়, তারপরেও আমি এটাকে ধরে রাখছি। করোনার কারণে দীর্ঘদিন পর এমন আয়োজন মানুষের বিনোদনের খোরাক জুগিয়েছে বলে জানায় স্থানীয় জেলা প্রশাসন। এমন শো নিয়মিত আয়োজন করা উচিত বলে মনে করেন স্থানীয় পুলিশ সুপার। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী এবং মজিদ শতবর্ষে এই আনন্দটা আরও আমাদের আনন্দটা বাড়িয়ে দিল। করোনাকালীন সময়ে আমাদের ভিতর যে একটা মানসিক একটা স্ট্রেস ছিল সেটা দূর করার জন্য এই সময়ে এই ধরনের প্রদর্শনী খুবই সময়োপযোগী। আয়োজিত অ্যাক্রোবেটিক শোতে প্রদর্শন করা হয় জলি সিমেন্টস, ক্যাপ ড্যান্স, আঙ্কারাশা, রোপ রাউন্ড, রং ড্যান্স, হাড়ি ও লাঠি ব্যালেন্স, মাউথ স্কিল, রোলার ব্যালেন্স, নেক আয়রন বার ও রিং জাম্প। সময় সংবাদ, গাইবান্ধা। রাজধানীর শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে হয়ে গেল দুদিন ব্যাপী আয়োজিত ইমা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা। এই টুর্নামেন্ট আয়োজন করেছে ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশন। ফাইনালে আরটিভির কাজল ও মইনুল জুটির মুখোমুখি হয় বাংলাভিশনের রাহাত ও সজল জুটি। ম্যাচে বাংলাভিশনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আরটিভি। দুদিন ব্যাপী আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নিয়েছে মোট 32টি বেসরকারি টিভির বিক্রয় ও বিপণন বিভাগের কর্মীরা, যেখানে সিঙ্গলস ও ডাবলস 2 ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়েছে খেলা। 4টি গ্রুপে মোট 22 দল অংশ নিয়েছে টুর্নামেন্টে। প্রতিটি গ্রুপ থেকে একটি করে দল সেমিফাইনাল খেলে ফাইনালে উঠেছে। ফাইনাল শেষে ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আনিসুর রহমান তারেক ও সাধারণ সম্পাদক গৌতম চন্দ্র দাস চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেন। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। অনূর্ধ্ব 19 নারী সাফের ফাইনালে কাল ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। গ্রুপ পর্বে জয়ের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে শিরোপা জিততে মরিয়া লাল সবুজরা। একের পর এক ব্যর্থতায় বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা আকরাম খানের। বললেন, পারিবারিক কারণেই এমন সিদ্ধান্ত। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়।